নমস্কার। শুরু করছি ছোটদের ইংরেজি চর্চা এপিসোড 16। এর আগে এপিসোড 13 পর্যন্ত আমরা পার্টস অফ স্পিচের প্রোনাউন সেকশনটা নিয়ে একটু আলোচনা করেছি। তার আগে নাউন আলোচনা হয়েছে। তো এখন আমরা ঠিক 13 এপিসোডের পরে এই 16 এপিসোডটা একটা কন্টিনিউয়েশন রয়েছে। এর আগে যে এপিসোডগুলো হয়েছে বিশেষত 14 এবং 15, 14টা ছিল অন ডিমান্ড। তোমাদের পরীক্ষা কাছে এসেছিল, পরীক্ষা সামনে, তাই তোমরা যেমন বলেছিলে তোমাদের যা যা প্রশ্ন আছে সে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। তো এই এপিসোডটাতে আমরা এবং তার পরের যে এপিসোডটা অর্থাৎ এপিসোড 15 সেখানে আলোচনা করেছিলাম একটা গল্প এবং আমাদের যে গ্রিক মাইথোলজি থেকে একটা গল্প বলেছিলাম আর কিছু কুইজ করা হয়েছিল, একটু এন্টারটেইনিং একটা এপিসোড হয়েছে। তো আজকের ওই 13 যারা এই 16 এপিসোডটা দেখছো তারা অবশ্যই 13 এপিসোডটা একটু দেখে নেবে, তাহলে পরে এখান থেকে বুঝতে সুবিধা হবে। তাহলে আগের দিন আমরা আলোচনা যেটা করেছিলাম সেগুলো হচ্ছিল প্রোনাউনের যে প্রকারভেদ, প্রোনাউনের যে কতগুলো পার্ট আছে সেই পার্ট নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে বিশেষত যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো আজকেও এই পার্সোনাল প্রোনাউনের আরেকটু বিশেষ ক্ষেত্র, পার্সোনাল প্রোনাউন করতে গিয়ে আমরা প্রায় সময় বিভিন্ন ভুল করে থাকি, সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সলভিং দ্য কনফিউশন রিগার্ডিং দ্য পজিশনস অফ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের পজিশন নিয়ে অনেক সময় কনফিউশন। যেমন আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার আই এবং তার সেটা সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম কিন্তু মি, এবং সেকেন্ড পারসন সিঙ্গুলারের সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্মও তাই ইউ। থার্ড পারসন সিঙ্গুলারের সাবজেক্টিভ ফর্ম হি হতে পারে পুরুষ হলে, সি হতে পারে মহিলা হলে, ইট হতে পারে নিউটার জেন্ডার হলে, কিন্তু এটার অবজেক্টিভ ফর্ম হতে পারে হিম, হার, এবং ইটের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, ইট। ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে উই এবং আস, সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে দুটোই ইউ, আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে দে এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এগুলো আমরা কোথায় কোথায় বসাবো, কিভাবে বসাবো, কোথায় সাবজেক্টিভ ফর্ম বসবে, কোথায় অবজেক্টিভ ফর্ম বসবে, এই নিয়ে আমরা আজকে একটা আলোচনা করব। এখানে ইউ নিয়ে দেখো একটা সমস্যা অনেকের থাকে। ইউ এর এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম দেখো ইট এবং ইউ এর কিন্তু একই রকম। তো অনেক যখন ওল্ড ইংলিশ ছিল, যখন পুরোনো দিনের ইংরেজি ছিল, তখন কিন্তু ইউ এর সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম আলাদা ছিল। সাবজেক্টিভ ফর্ম ছিল দাও আর অবজেক্টিভ ফর্ম ছিল দি। এইগুলো নিয়ে আমরা পরের এপিসোডে আবার খুব সুন্দরভাবে আলোচনা করব। আজকে যে আলোচনাটা হবে সেই আলোচনাতে দেখো 1 নাম্বার আমি বলছি যে পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্টিভ ফর্ম, বিশেষত আই, উই, দাও, ওল্ড, যদি ওল্ড অ্যাডজেক্টিভ, ওল্ড সাবজেক্টিভ ফর্ম অফ ইউ, ইউ এর ওল্ড সাবজেক্টিভ ফর্ম একটু আগে বললাম দাও, সি, হি, দে আর অল ইউজড অ্যাজ সাবজেক্ট অফ দ্য নমিনেটিভ। তাহলে এগুলো সাবজেক্টের ঘরে যখন আমি কোনো প্রোনাউন বসাবো তখন এই এই শব্দগুলো আমরা ব্যবহার করব। উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো হি গোজ টু স্কুল, হিটা সাবজেক্ট, তাহলে এখানে কখনোই হিম গোজ টু স্কুল করব না। দে কখনোই সেই জায়গাটায় দেম করব না, দে প্লে ফুটবল। তাহলে সাবজেক্টের যেখানে ঘর সেই ঘরে আমরা সাবজেক্টিভ ফর্ম লাগাবো, অর্থাৎ আই, উই, দাও, সি, হি, দে এইগুলো লাগাবো। আই am drawing the picture, we shall overcome, she is my teacher, এগুলো সবই দেখো সাবজেক্টের ঘর। তাহলে সাবজেক্টের ঘরে আমরা সাবজেক্টিভ ফর্ম। কিন্তু যদি অবজেক্টের ঘর থাকে, অবজেক্টের ঘর কোথায় না, যদি কোনো ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই তাহলে আমরা বলতে পারি সেটা অবজেক্ট, এবং সেই অবজেক্টগুলো অবজেক্টিভ ফর্মে বসাতে হয়। আর কি না, যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের পরে অবশ্যই প্রিপোজিশনের অবজেক্টিভ, প্রিপোজিশনের অবজেক্ট বসে, কাজেই সেটা অবজেক্টিভ ফর্ম বসবে প্রোনাউনের। যেমন উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আই স হিম,
আইটা সাবজেক্টিভ ফর্ম, কিন্তু হিমটা দেখো কি ফর্ম, অবজেক্টিভ। তার কারণে হিমটা আমি কাকে দেখেছি, তাকে দেখেছি, তাহলে হিমটা অবজেক্ট, সব ভার্বটার অবজেক্ট, তাহলে সব ভার্বটার অবজেক্ট যদি হিম হয় তাহলে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। রামু গেব, রামু দিয়েছিল, কাকে দিয়েছিল, হার, তাকে দিয়েছিল, তাহলে এটা একটা অবজেক্ট হলো। তাহলে সেটা ডাইরেক্ট অবজেক্ট হতে পারে, ডাইরেক্ট অবজেক্ট হতে পারে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট কি না, একটা ভার্বকে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরগুলো পাই সেগুলোকে বলা হয় অবজেক্ট। কখনো যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই তাহলে আমরা বলবো সেটাকে ডাইরেক্ট অবজেক্ট, আর কাহাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে তাকে বলি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু এই প্রোনাউনগুলো বসতে পারে। তাহলে দ্য টিচার আস্কড মি দ্য কোয়েশ্চেন, প্রণব গেভ দ্য প্রাইজেস অ্যামং দেম। তাহলে দেখো ওই যে দেম, এই দেমটা ওই অ্যামং এই যে প্রিপোজিশনটা তার অবজেক্ট হিসেবে বসেছে, তাই সেখানটায় অবজেক্টিভ ফর্ম বসেছে। প্লিজ ডোন্ট কাম বিটুইন আস, আমাদের মধ্যে তুমি এসো না। তাহলে এই বিটুইনটাও একটা প্রিপোজিশন, তার জন্য তারপরে আস এই অবজেক্টিভ ফর্মটা বসেছে। আর আমরা কি দেখতে পাচ্ছি তাহলে দুটি জিনিস, সেটা কি কি না, সেটা হলো ইট এবং ইউ, এই দুটি বর্তমানে যখন ইউ শব্দটা আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ দুটোর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, আর ইটটাও তাই সাবজেক্টিভ অবজেক্টিভ দুটোর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এইগুলো যেমন উদাহরণ আমি একটা দিচ্ছি, দেখো খুব সুন্দর একটা উদাহরণ, ইফ ইউ স্মাইল অ্যাট ইট। তাহলে এখানটায় ইউ, প্রথম ইউটা দেখো সাবজেক্টিভ ফর্ম, আর প্রেডিকেট অংশে আমার অবজেক্ট থাকে, তাহলে স্মাইল অ্যাট ইট, এই যে অ্যাট প্রিপোজিশনটার অবজেক্ট হচ্ছে ইট, তাহলে এখানে ইটটা অবজেক্টিভ ফর্ম। আবার পরের বাক্যটাতে মানে ওরই সঙ্গে কন্টিনিউয়েশন কি না, ইট উইল স্মাইল অ্যাট ইউ, তাহলে ইটটা হচ্ছে এখানটায় সাবজেক্ট, আর ইউটা হচ্ছে ওখানে শেষের শব্দটা ইউটা এখানে কিন্তু অবজেক্টিভ। তাহলে এটা আমি কার সম্বন্ধে বলছি বলো তো, ইফ ইউ স্মাইল অ্যাট ইট, যদি তুমি এটার দিকে তাকিয়ে হাসো, ইট উইল স্মাইল অ্যাট ইউ, এটাও তোমার দিকে তাকিয়ে হাসবে। কার দিকে, কার জন্য বলছি বলো, ঠিক বলেছো, এটা মিররের জন্য বলছি বা আয়নার জন্য বলছি। আয়নার দিকে তাকালে আমরা যদি হাসি তাহলে সেও হাসবে। এরপরে যেটা, তাহলে দুটো পদ্ধতি, তিনটে পদ্ধতি আমরা জানলাম, এরপরে এর কাজ করে নিই, দেখি আমরা কতটা শিখলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আই অর মি। এবারে তোমরা, আমি জানি, আই নো ইউ ক্যান সলভ দেম, তোমরা এগুলো সব সলভ করতে। তাহলে এখানটায় আই বসবে না মি বসবে, এটুকুই শুধু চিন্তা করতে হবে, আর কিচ্ছু না। তাহলে বলো, মম সাবজেক্ট, ড্রোভ গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল, ড্রাইভ করে নিয়ে গিয়েছিল, কাকে নিয়ে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিল, টু স্কুল টুডে, আজকে গাড়িতে করে মা আমাকে স্কুল নিয়ে গিয়েছিল। তাহলে এখানটায় অবজেক্টিভ ফর্ম বসছে, যেহেতু এটা প্রেডিকেট অংশে রয়েছে আর এই ড্রোভ ভার্বটার অবজেক্ট, তাহলে পরে এখানটায় অবজেক্টিভ ফর্ম বসবে, কি বসবে, মি। এভরিওয়ান ইজ হ্যাপি ফর, এই যে ফর এই প্রিপোজিশনটা রয়েছে, প্রিপোজিশনের পরে কি বসলাম বলে, কি বসবে বললাম, অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কি বসবে, মি। হোয়েন ড্যাশ গেট হোম, যখন আমি বাড়ি ফিরলাম, আই এম গোয়িং টু বেড, আমি বাড়ি ফিরে শুতে গেলাম। তাহলে এখানটাই হোয়েন এর পরে যেটা সেটা সাবজেক্ট, যেহেতু এটা ভার্বের আগে রয়েছে তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্মে কি বসবে, আই। হোয়েন আই গেট হোম, আমি যখন বাড়ি পৌঁছালাম, আই এম গোয়িং টু বেড, আমি শুতে গেলাম। ইজ দ্যাট প্রেজেন্ট ফর ড্যাশ, এখানে আবার দেখো 2 নাম্বার প্রশ্নের মতোই, ফর প্রিপোজিশনটার অবজেক্ট, অবজেক্ট কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে কি বসছে, মি বসছে। ড্যাশ প্রথমেই আছে, তাহলে কি হবে, এটা সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্ট হবে। ড্যাশ রিয়েলি ওয়ান্ট হোয়াট, এই দ্যাট চকলেট কেক, তাহলে আমি সত্যি সত্যি সেই চকলেট কেকটা খেতে চাই, সামনে 25শে ডিসেম্বর আসছে, তাহলে ডিসেম্বরে আমরা কেক খাই, যিশু খ্রিস্টের জন্মদিন। তাহলে এইগুলো আমরা সব করতে পারলাম। তাহলে এর পরে আরেকটু কাজ দেখি, এটাও তোমরা পারবে, সি আর হার বসাতে হবে। হ্যারি রোট এ পোয়েম ফর, দেখো আগের মতোই, ফরটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের কি বসে, অবজেক্ট বসে, অবজেক্টিভ ফর্ম হলো হার।
ড্যাশ ওয়েন্ট টু দ্য মুভি উইথ মৃদুলা, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম বসবে। সাবজেক্টিভ ফর্ম কি না এখানে সি, তাহলে সি বসে গেল, সি ওয়েন্ট টু দ্য মুভি উইথ মৃদুলা। দেবী হ্যাড এ হেডেক, তো দেবীর খুব মাথা ব্যথা করছে। তো সুতরাং তাহলে এখানে দুটি বাক্য আছে, একটি বাক্যের মধ্যে আরেকটি বাক্য আছে। হ্যাঁ, এগুলোকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা পরে যখন সেন্টেন্স পড়াবো তখন তোমাদের বোঝাবো যে একটা বাক্যের মধ্যে আরেকটা বাক্য কিভাবে থাকে। তাহলে দেবী হ্যাড এ হেডেক, দেবীর খুব মাথা ব্যথা করছে, সেই কারণেই সো, বিকজ, অ্যাজ এইসবগুলো থাকলে পরে আরেকটা বাক্য শুরু হয়। তার একটা বাক্য শুরু করতে গেলে সেখানেও সাবজেক্ট দিতে হবে, সেখানেও অবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে। তাহলে সো এইখানে সাবজেক্ট বসবে আরেকবার, তাহলে এইখানে সাবজেক্টিভ ফর্ম আমরা জানি সি, সো সি টুক মেডিসিন, দেবীর খুব মাথা ব্যথা করছিল তাই সে ওষুধ নিয়েছিল। হ্যাভ ইউ টোল্ড, তুমি কি বলেছিলে, কাকে বলেছিলে, তাকে, দ্য গুড নিউজ, সেই শুভ সংবাদটা কি দিয়েছিলে, ভালো খবরটা দিয়েছিলে, তাহলে হ্যাভ ইউ টোল্ড এখানটাই বসবে হার দ্য গুড নিউজ। দ্য বুক ওয়াজ ভেরি এনজয়েবল টু, টু রয়েছে, টু এই প্রিপোজিশনের পরে কি বসবে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট বসবে, তাহলে এখানে অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসবে কি না হার। চলো এরপর চলে আসছে আরেকটা প্রশ্ন, এখানটায় আমাদের বলতে হবে হি আর হিম কোথায় কোথায় বসাবো। রবি সিস্টার রিফিউজড টু গিভ ড্যাশ দ্য পেপার, রবির বোন তাকে সেই পেপারগুলো দিতে অস্বীকার করেছিল, রিফিউজড করেছিল। টু গিভ, গিভের পরে আমার অবজেক্ট ফর্ম বসছে, কি দিতে, কাকে দিতে না তাকে দিতে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম বসবে হিম। তারপরে দেখো হোয়েন, যখন, ড্যাশ সাবজেক্ট বসবে। হোয়েন ড্যাশ ফেল আউট অফ দ্য ট্রি, যখন সে গাছ থেকে পড়ে গেল, হি ব্রোক হিজ আর্ম, সে তার হাত ভেঙে ফেলেছে, তার হাত ভেঙে, তাহলে কে না সে, সাবজেক্টিভ ফর্ম হলে এখানটায় হি বসবে। ডিড স্যাম টেল ইউ, স্যাম কি তোমাকে বলেছিল, এই যে স্যাম কি তোমাকে বলেছিল পরে হোয়াই আছে, হোয়াই দিয়ে আর একটা প্রশ্ন, ডব্লিউএইচ শব্দ দিয়ে আরেকটা বাক্য শুরু হলো, তাহলে এখানেও তাই বাক্যের শুরুতে একটা সাবজেক্ট বসবে, অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে হি, যে হোয়াই হি ডিড নট কাম টু দ্য পার্টি, সে কেন পার্টিতে আসেনি সে সম্বন্ধে তোমাকে কিছু বলেছিল স্যাম। আস্কড হাবিবুর হোয়াট হি শুড ব্রিং ব্যাক ফর, ফর এই প্রিপোজিশনটার পরে প্রিপোজিশনাল অবজেক্ট বসবে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম কি না হিম, তাহলে এখানে বসলো হিম। আই টোল্ড, আমি বলেছিলাম, তাহলে কাকে বলেছিলাম, তাকে বলেছিলাম, তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট যদি হয় তাহলে অবজেক্টিভ ফর্ম বসবে হিম অ্যাবাউট দ্য সেলিব্রেশন, সেই সেলিব্রেশন সম্বন্ধে আমি তাকে বলেছিলাম, তাহলে এটা হয়ে গেল হি অর হিম বসানো। এরপর বসাবো আমরা উই এবং আস, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট না উইটা হলো সাবজেক্টিভ ফর্ম, আসটা হলো অবজেক্টিভ ফর্ম। এবার দেখে নি, সি ক্যান নট কাম উইথ, এই দেখো উইথ একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে বসলেই কি বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম কি হবে আস টুডে। আফটার ড্যাশ ইট লেটস সি এ মুভি, আমরা যখন আমাদের যখন খাওয়া হয়ে যাবে তারপর আমরা মুভি দেখতে যাব, তাহলে কার ভার্বের আগে কি রয়েছে সাবজেক্ট বসবে, তাহলে আফটার উই ইট আমাদের যখন খাওয়া হয়ে যাবে, লেটস সি এ মুভি, চলো একটা মুভি বা ফিল্ম দেখে আসি। কাম অন ইন, ভেতরে এসো, অ্যান্ড টেল ড্যাশ দ্য নিউজ, খবরটা আমাদেরকে বলো, আমাদেরকে হলে পরে টেল এই যে ভার্বটা তার অবজেক্ট বসবে, কাদেরকে বলবে আমাদেরকে বলবে, তো অবজেক্টিভ ফর্ম বসবে কি না আস। আই নো, আমি জানি, কি জানি, হোয়ার ড্যাশ ক্যান গো, আমরা কোথায় যাব সেটা আমি জানি, তাহলে কে না আমরা, এই যে হোয়ার দিয়ে একটা শব্দ, হোয়ার শব্দটার পরে আরেকটা বাক্য শুরু হয়ে গেল, আই নো একটা বাক্য হয়ে গেল, আমি জানি, কি জানি, হোয়ার উই ক্যান গো, এখানে আবার একটা সাবজেক্ট বসবে উই ক্যান গো। ড্যাড ইজ কামিং উইথ ড্যাশ, ড্যাড আমাদের সাথে এসেছে টু বাই স্কুল ড্রেস, আমাদেরকে স্কুল ড্রেস কিনে দেবে বলে, তাহলে ড্যাড ইজ কামিং উইথ এই প্রিপোজিশনটার পরে তার অবজেক্ট বসবে আস। চলো এরপর দেখি দে আর দেম বসানো। এভরিবডি নোজ, সকলেই জানে, কি জানে
যে তারা এই ছবিটি এঁকেছিল। তাহলে এখানটায় তাদেরকে না তারা, তারা, তাহলে তারা যদি হয় তাহলে সাবজেক্টিভ ফর্ম, তাহলে দে হবে, দে পেন্টেড দ্য পিকচার। ইফ দ্য ম্যাঙ্গোজ আর নট রাইপ, যদি আমগুলো পাকা না হয়, ডোন্ট বাই কি হবে, তাদেরকে কিনো না। তাহলে বাই এই ভার্বটার পরে একটা অবজেক্ট বসবে, কাদেরকে কিনবে না, তাদেরকে কিনবে না, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হলে দেম। টেক অফ ইউর শুজ, তোমার জুতোগুলো খুলে রাখো। অ্যান্ড পুট ড্যাশ ইন দ্য ক্লোজেট, তাদেরকে ক্লোজেটের মধ্যে রাখো। তাহলে কি না, পুট দেম, পুট এই ভার্বটার অবজেক্ট, দেম তাদেরকে রাখো। ড্যাশ আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, এখানে সাবজেক্টের ঘর, প্রথমেই আছে সাবজেক্টের ঘর, তাহলে কি হবে, দে হবে, দে আর দ্য বেস্ট অফ ফ্রেন্ডস। শিলা অ্যান্ড টম, শিলা এবং টম উইশ, তারা ইচ্ছা প্রকাশ করেছিল, ইস যদি আমরাও গাড়ি চালাতে পারতাম, তাহলে আমরাও ইংরেজি কি হবে, ইফ দে, সরি তারা, তারাও যদি গাড়ি চালাতে পারতো, শিলা অ্যান্ড টম উইশ দে কুড ড্রাইভ এ কার, ইস আমি যদি গাড়ি চালাতে পারতাম, এটা বলছে। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম বসানো। এরপরে কয়েকটা বাক্য তোমাদেরকে বলবো, সেই বাক্যগুলো তোমাদেরকে বলতে হবে যে সেগুলো ঠিক না ভুল, কোনটা ঠিক। তোমরা নিজের নিজের একটা খাতা পেন্সিল নিয়ে নাও, খাতা পেন নিয়ে নাও, এরপরে তুমি 1 2 3 4 করে 10 অবধি লেখো এবং সেগুলোতে কোন উত্তরটা হচ্ছে তুমি নিজের মতো করে লিখে রাখো। এরপরে আমি গোটা বাক্যগুলো কেন কোনটা বসবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যটা দেখো, ইট ইজ আই বলবো না ইট ইজ মি বলবো, কোনটা ঠিক? এটা হয় আমি, তাহলে আই বলবো না মি বলবো, তোমরা যেটা মন হচ্ছে সেটা তুমি খাতায় লিখে রাখো। দ্বিতীয় দেখো, ইট ওয়াজ হি বলবো না হিম বলবো, হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল। তৃতীয়, ইট ওয়াজ আই বলবো না মি বলবো, হু ইজ রেসপন্সিবল, যে এটার জন্য দায়ী, সেখানে আই না মি কোনটা বসবে? দেখো খুব কনফিউজিং, ইট ইজ নোন টু হিম অ্যান্ড আই না হিম অ্যান্ড মি, ইট ইজ নোন টু হিম অ্যান্ড আই না হিম অ্যান্ড মি, কোনটা বসাবো? তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এরপর দেখো, ইউ আর মোর ইন্টেলিজেন্ট দ্যান মি অর আই, তুমি আমার থেকে বেশি চালাক বা খুব বুদ্ধিমান, আমার থেকে বেশি বুদ্ধিমান, তাহলে সেই ক্ষেত্রে মি বসবে না আই বসবে আমাদেরকে জানতে হবে। এরপরে খুব সুন্দর একটা বাক্য, মিলন লাভস মেধা মোর দ্যান আই না মি, কেউ একজন বলছে যে মিলন মেধাকে ভালোবাসে না মোর দ্যান আই না মোর দ্যান মি, আমার থেকে বেশি, সেই ক্ষেত্রে আমার থেকে বেশি মেধাকে ভালোবাসে, এটা কি বসবে, আই বসবে না মি বসবে? এর পরের বাক্যটা, আই নো ইউ বেটার দ্যান হিম না হি, আমি তোমাকে তার থেকে বেশি জানি। তারপরে কি, হি ইজ টলার দ্যান মি, সে আমার থেকে লম্বায় বড়, মি বলবো না আই বলবো। দ্য কোয়ারেল ইজ বিটুইন ইউ অ্যান্ড মি বলবো না ইউ অ্যান্ড আই বলবো। এরপর দেখতে হবে, নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট মি না আই, কি বসবো? তাহলে এই যে জিনিসগুলো, এগুলো তোমাদের পরীক্ষার সময়ে বা বিভিন্ন জায়গাতে লিখতে গিয়ে খুব কনফিউজড হয়, তোমরা খুব কনফিউশন থাকে, বড়দেরও অনেক কনফিউশন থাকে। তো এইগুলো তোমরা নিজের খাতায় লিখে নিয়েছো, 1 থেকে 10 অবধি নিজের নিজের উত্তর লিখে ফেলেছো। এরপর আমরা দেখে নিই একটা একটা করে কোন বাক্যটা সঠিক, কোন বাক্যটা, কার কোনটা ঠিক হলো, কার কোনটা ভুল হলো। চলো এরপরে দেখো, 1 নম্বরে কি পাচ্ছি এখানে, যে হোয়েন দ্য প্রোনাউন কামস আফটার দ্য বি ভার্ব, যখন প্রোনাউনটা আমার বি ভার্বের পরে আসে, ঠিক বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে যখন আসে, দ্য নমিনেটিভ ফর্ম অফ দ্য প্রোনাউন ইজ দ্য গ্রামেটিক্যালি কারেক্ট ইউসেজ। তাহলে নমিনেটিভ ফর্ম মানে সাবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্মটা আমি বসাবো, সেটাই হবে গ্রামেটিক্যালি কারেক্ট। তাহলে বাক্যটা কি হবে, হু ইজ দেয়ার প্রশ্ন করলে কি বলবো, ইট ইজ আই, আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইট ইজ আই, এখানে মি লিখলে চলবে না, এটা আমাদের গ্রামেটিক্যালি কারেক্ট বাক্য হচ্ছে আই। কিন্তু আবার কখনো কখনো হু ইজ দেয়ার
এই প্রশ্নে কেউ কেউ ইট ইজ মি লেখে, বা আমরা হয়তো অনেক জায়গাতেই দেখতে পাই যে ইট ইজ মি লেখা আছে, বা হয়তো অনেককে বলতে শুনি ইট ইজ মি। দরজাতে ঠক 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 করলো, জিজ্ঞেস করলো হু ইজ দেয়ার, ইটস মি। আমরা হয়তো ইংরেজি মুভি বা হয়তো ইংরেজি সিরিয়াল বা কোনো কার্টুন ইংরেজিতে হচ্ছে, সেইগুলোতে আমরা এরকম কথা বলতে শুনি, অবশ্যই শুনি। তার কারণ এগুলো কথোপকথন যে ইংরেজিতে হয় বা কলোকুয়াল ইংরেজি, কনভারসেশনাল ইংলিশ, সেই কনভারসেশনাল বা কথোপকথন কথা বলার সময় যে ইংরেজিগুলো ব্যবহার করি, এই জায়গাতে আমরা এখানটায় মি লাগিয়ে ফেলি। তখন সেটা ভুল না হলেও গ্রামারে যখন আমি লিখব, যখন আমি উত্তরে লিখব, যখন কোনো রচনা লিখব, তখন কিন্তু কোনো প্যারাগ্রাফ লিখব, লেটার লিখব, তখন সেই জায়গাতে কিন্তু আমাদের মনে রাখতে হবে ওখানটায় সাবজেক্টিভ। ইট ইজ আইটাই হচ্ছে গ্রামেটিক্যালি কারেক্ট। এরপরে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাট দ্য নমিনেটিভ ফর্ম মাস্ট বি ইউজড when the pronoun acts as subject of a verb and is followed by a clause। তাহলে এখানটায় আমরা দুটোই ব্যবহার করতে দেখলাম, আইও ব্যবহার করতে দেখলাম, মিও ব্যবহার করতে দেখলাম। তবে বলে দিলাম আমি যে আইটা গ্রামেটিক্যালি সঠিক আর মিটা কথোপকথনের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি আমার একটা বাক্যে দুটো ক্লজ থাকে, একটা বাক্যে দুটো ক্লজ থাকে, ক্লজ পরে আমি বোঝাবো, মানে একটা বাক্যের মধ্যে দুটো বাক্য থাকে, যেমন ইট ওয়াজ হি আর হু হেল্পড মি, যে এটা হলো সে যে আমাকে সাহায্য করেছিল। এই যে আমাকে সাহায্য করেছিল, যেটা কে না ওই হি তো আমাকে সাহায্য করেছিল। ইট ওয়াজ হি হু হেল্পড মি, যেটা হলো সে আমাকে সাহায্য করেছিল। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু হিম হবে না, ইট ওয়াজ হি লাগাতে হবে। তার কারণ হি এর পরে আমি লিখছি যে হু হেল্পড মি। তাহলে এখানটায় সাবজেক্টিভ ফর্মটা বসবে, যদিও বি ভার্বের পরে অবজেক্টিভ বসাতে মন চাই, কিন্তু জানবে এটা সাবজেক্টিভ ফর্মটাই বসবে। আগেও আমরা দেখলাম ইট ইজ আই লেখাটাই যুক্তিযুক্ত, সেইরকমই ইট ওয়াজ হি হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল। এই ক্লজ দিয়ে যদি আগের শব্দটাকে, আগের প্রোনাউনটাকে বিশেষিত করে, তাহলে পরে ওটাকে সাবজেক্টিভ ফর্মে রাখতে হয়। আর একটা উদাহরণ দেখে নি, ইট ওয়াজ আই নট মি, সেখানে মি লিখলে হবে না। ইট ওয়াজ আই হু ইজ রেসপন্সিবল, এর জন্য দায়ী আমি। আমি যখন বলবো তখন কিন্তু আই, ইট ওয়াজ আই হু ইজ রেসপন্সিবল। এরপরে দেখি, when a pronoun is put with some other word in the objective case, the pronoun must also be in the objective। উদাহরণটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, ইট ইজ নোন টু হিম অ্যান্ড মি, এই যে অ্যান্ড দিয়ে আমরা কি যুক্ত করছি, দুটো বাক্যকে যুক্ত করছি, এখানে দুটো প্রোনাউন যুক্ত করছি। যদি দুটো প্রোনাউন যুক্ত করি তাহলে দেখো ইট ইজ নোন, এটা জানা, টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসছে, প্রিপোজিশনের অবজেক্ট বসছে, তাহলে এটা তার কাছেও জানা, আমার কাছেও জানা। এই দুটোই যদি হয় তাহলে দুটোই কিন্তু ওই টু প্রিপোজিশনটার অবজেক্ট, হিমটাও টু প্রিপোজিশনটার অবজেক্ট, মিটাও টু প্রিপোজিশনটার অবজেক্ট। তার জন্য দুটো অবজেক্ট একসঙ্গে থাকে বলে ওখানটায় অ্যান্ড লাগানো হয়, কিন্তু দুটোই অবজেক্টিভ ফর্মে বসবে, ওখানে একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ বসবে না। দ্য টিচার স্মাইলস অ্যাট, সেই টিচারটি হেসেছিল, কাকে দেখে হেসেছিল, বোথ দুজনকে দেখে। কাকে কাকে, ইউ অ্যান্ড হিম, ইউ অ্যান্ড হি বললে হবে না, কারণ দুটোই হচ্ছে এই অ্যাট এই প্রিপোজিশনটার অবজেক্ট, তাই দুটোই অবজেক্টিভ ফর্ম বসবে এখানে। এরপরে চলে আসি, দ্য কেস অফ দ্য প্রোনাউন following than and as has to be determined by mentally supplying the verb। এটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম না, এই than দিয়ে আমরা অনেক সময় তুলনা করি, as দিয়েও তুলনা করি, যে হি ইজ টলার দ্যান মি বসাবো না আই বসাবো, হি ইজ অ্যাজ টল অ্যাজ হি বসাবো না মি বসাবো, এই হি বসাবো না হিম বসাবো। তাহলে এইরকম কিছু কনফিউশন আমাদের থাকে। তো সেই জায়গাতে বলা হচ্ছে যে ওই জায়গাটাতে আমাকে তার পরে একটা ভার্ব আছে ভেবে নিয়ে সেই ভার্বটাকে মনে মনে বসিয়ে দেখতে হবে ওখানটায় ভার্ব বসাতে গেলে আমার সাবজেক্টিভ ফর্ম বসাতে হচ্ছে কি। তাহলে দেখি মেন্টালি সাপ্লাই, ওটা আমার লেখার দরকার নেই, শুধু মনে মনে বসাবো, তার জন্য আমি ওগুলো ব্র্যাকেটে দিয়ে রেখেছি।
যেমন ইউ আর মোর ইন্টেলিজেন্ট, তুমি আরো বেশি বুদ্ধিমান, দেন আই। কেন আই, কেন মি হলো না? মিটা লিখলে তো বেশি ভালো হতো মনে হয়। ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন মি লিখলে ভালো হতো, কিন্তু ওটা ভুল হতো। এবার কেন ভুল হতো সেটা তোমাদেরকে বলি। তোমাকে যদি বলি যে তুমি দেখতে আমার এই পেনটির মতো, দেখো আমার পেনটি তোমার মতো, মানে তোমারও একটা এরকম পেন আছে, আমি সেটাকে দেখে বললাম যে দেখো এই পেনটি, আমার পেনটা দেখ তোর মতো, তাহলে বাক্যটাতে একটু ভুল বলা হলো। কেননা আমার পেনটা তোর পেনটার মতো, আমার পেনটার সঙ্গে তোর পেনটার তুলনা, আমার পেনটার সঙ্গে তো তোর তুলনা নয় বা তোমার তুলনা নয়। তাহলে এখানেও তাই, এখানে ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন মি যদি বলে দিই, তাহলে পরে বাক্যটা কি দাঁড়াবে, যে আমার বুদ্ধিমত্তার সাথে তোমার তুলনা, মানে তুমি কতটা লম্বা, কতটা মোটা, কতটা ওজন, কতটা ফর্সা, এটা তুলনা হয়ে যাচ্ছে। তা তো নয়, আমার বুদ্ধিমত্তার সাথে তোমার বুদ্ধিমত্তার একটা তুলনা হচ্ছে। তাহলে এই দুটো তুলনা যখন করব, তখন এখানটায় আমাকে ভাবতে হবে যে ইউ আর ইন্টেলিজেন্ট, আই অ্যাম ইন্টেলিজেন্ট অলসো, বাট ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন আই অ্যাম ইন্টেলিজেন্ট। আমিও বুদ্ধিমান, তুমিও বুদ্ধিমান, কিন্তু তোমার বুদ্ধিমানতা বা তোমার বুদ্ধিমত্তা আমার বুদ্ধিমত্তার থেকে একটু বেশি। তাহলে এই জায়গাটায় আমাকে ভাবতে হবে ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন আই অ্যাম ইন্টেলিজেন্ট। এই অ্যাম ইন্টেলিজেন্ট কথাটা মনে মনে বসাতে হবে, ওই জন্য ব্যাকেটে রেখেছি। তাহলে যখনই অ্যাম ইন্টেলিজেন্ট বসাতে যাব, তখনই দেখো মি লাগালে কিন্তু কিছুতেই অ্যাম বসাতে পারবো না, আমি বসাতে পারবো না ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন মি অ্যাম ইন্টেলিজেন্ট। তার কারণ অ্যামটা তো ভার্ব, তাহলে ভার্বের আগে আমাকে তো সাবজেক্ট বসাতে হবে। এই জন্য এই জায়গাটাতে সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা মাথায় রাখ, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব গন্ডগোল হয় এটা নিয়ে। আর একটা উদাহরণ দিলাম, হি ইজ টলার দেন আই নট মি, নট, হ্যাঁ, হি ইজ টলার দেন আই নট মি, এখানে মি বসাবো না, তার লম্বা কতটা তার সঙ্গে আমি কতটা লম্বা তার তুলনা, তার লম্বা কতটার সঙ্গে আমার তুলনা নয়। তাহলে হি ইজ টলার দেন আই এম টল, আমিও টল তুমিও টল, কিন্তু তুমি টল একটু বেশি। তাহলে হি ইজ টলার দেন আই এম টল, এই যে এম টল, এই বাক্যটাকে আমরা উজ্জ্ব রেখে দেবো, এই বাক্যটাকে আমরা মনে মনে রাখবো। ওই যে বলা হয়েছে যে হ্যাজ টু বি ডিটারমাইন্ড, সেটা আমি কি বসাবো, আই বসাবো না মি বসাবো, এটা ডিটারমাইন করবে, সিদ্ধান্ত নেবে বাই মেন্টালি সাপ্লাইং দ্য ভার্ব, মনে মনে সেই ভার্বটাকে সাপ্লাই দিতে হবে। এরপরে আসি, এরপরে কয়েকটা সেন্টেন্স খুব কেয়ারফুলি নোট করতে হবে, লুক অ্যাট দিস সেন্টেন্স কেয়ারফুলি। কিরকম, এই দেখো একটা বাক্য, মিলন লাভস মেধা মোর দেন আই। এখানে তিনজন আছে, একটা আছে মিলন, একটা আছে মেধা, একটা আছে আমি, তিনজন আছে, মিলন আছে, মেধা আছে, আর আমি আছি, মিলন মেধা আর আমি। এরপরে কি বলছে না, মিলন লাভস মেধা মোর দেন আই লাভ মেধা, তাহলে মিলনও মেধাকে ভালোবাসে, আমিও মেধাকে ভালোবাসি, কিন্তু মিলনের ভালোবাসাটা একটু বেশি। তাহলে মিলন লাভস মেধা মোর দেন আই লাভ মেধা, তাহলে এই জায়গাটাতে বাক্যটা আই হলো। কিন্তু আবার এই বাক্যটাও কিন্তু ঠিক, মি যদি বসাই তাহলেও ঠিক, তখন কিন্তু মানেটা পাল্টে যায়। কিরকম মানে, এখানে মিলন, এখানে মেধা, এখানে আমি, তাহলে কি দেখাচ্ছে না, মিলন লাভস মেধা, মিলন লাভস মি, মিলন লাভস মেধা, মিলন লাভস মি, কিন্তু মিলন যখন মেধাকে ভালোবাসছে সেটা বেশি, তাহলে মিলন লাভস মেধা এটা বেশি, আর মিলন লাভস মি এটা কম। তাহলে এখানে মিলন দুজনকে ভালোবাসছে, আর প্রথম বাক্যটাতে কি মিলন লাভস মেধা দেন আই মোর দেন আই, এখানে মিলন মেধাকে ভালোবাসছে, আমি মেধাকে ভালোবাসছি। দুটো বাক্যের মধ্যে কিন্তু এই মি আর আই বসানোর জন্য কিন্তু বাক্যের মানেটা পাল্টে যাচ্ছে, এটা খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে এখানে আমরা দেখলাম যে আইও বসতে পারে, মিও বসতে পারে, কিন্তু মানেটা পাল্টে যাচ্ছে।
এরপরে চলে আসি আরেকটা বাক্য, আই ডু নট হ্যাভ মোর বুকস দ্যান হি। এখানে হিম হবে না, যে তার থেকে আমার বেশি বই আছে, সেটা নয়। তাহলে তার থেকে আমার বেশি বই আছে মানে আমার বইয়ের সঙ্গে তো তার তুলনা নয়, তার কতগুলো বই আছে তার তুলনা। তাহলে আই ডু নট হ্যাভ মোর বুকস, আমার কাছে অত বই নেই, দেন হি হ্যাজ বুকস, তারও বই আছে আমারও বই আছে। আই হ্যাভ বুকস অ্যান্ড হি হ্যাজ বুকস, বাট মাই স্টক অফ বুকস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ হিম, তার থেকে কম, তার থেকে বেশি। তাহলে আই ডু নট হ্যাভ মোর বুকস, তাহলে আমার কাছে অত বেশি বই নেই, দেন হি হ্যাজ, তাহলে ওইখানটাই হ্যাজ বসেছে বলে ওই জায়গাটায় সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা আরেকটা বাক্য দেখব, যে সি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি। সেও স্ট্রং, এও স্ট্রং, মেয়েটিও স্ট্রং, ছেলেটিও স্ট্রং, কিন্তু ছেলেটি মেয়েটির মতো একই রকম স্ট্রং। এই দেখায় না যে গেম, ক্রিকেট তো ছেলেদের গেম, টেনিস হলো মেয়েদের, অ্যাডভার্টাইজ দেখে মেয়েটি কি বলে, গেম বা খেলা ছেলেদের বা মেয়েদের হয় না, কিসের হয়, স্ট্যামিনার হয়। তো সেই রকমই সি ইজ স্ট্রং, সি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি, তাহলে হি ইজ স্ট্রং। তাহলে এখানে মনে রাখবে এগুলোতে সাবজেক্টিভ ফর্ম বসে, কেবল মিলন যে বাক্যটা বললাম দ্বিতীয় বাক্যটা মি বসেছে, মানেটা পাল্টে গিয়েছে, এখানে তিনজনের সাথে তুলনা আছে বলে। এরপরে চলে আসছি, ইন colloquial style the objective form is often used in place of nominative after be verb followed by an subjective। যে কোথাও কোথাও আমরা কথ্য ভাষাতে, সেখানে আমরা কথোপকথন করি, সেই জায়গাতে কোথাও কোথাও আমরা মি না লাগিয়ে, আই না লাগিয়ে মি লাগাই, এরকম আমরা বাক্য অনেক ক্ষেত্রে দেখতে পাই বা শুনতে পাই। এই বাক্যগুলো গ্রামেটিক্যালি কারেক্ট নয়, এই বাক্যগুলো এমনি হয়তো কথোপকথন করার ক্ষেত্রে কাউকে হয়তো একটা মেসেজ লিখছি, সেই জায়গাতে আমি টুক করে লিখে দিলাম, বা হয়তো একটা গ্রিটিংস কার্ড লিখছি, সেখানে আমি একটা লিখে দিলাম, এটা বন্ধুকে পাঠাচ্ছি। কিন্তু অফিসিয়ালি যখন আমি ইংরেজি শিখব, যখন আমি গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখতে যাব, তখন মনে রাখতে হবে এই সব বাক্যগুলো কিন্তু ভুল বাক্য। ইউ আর মোর ইন্টেলিজেন্ট দেন মি লেখা যাবে না, যদিও বলার ক্ষেত্রে মি মানেই হচ্ছে আই, বলার ক্ষেত্রে মি চলে, কিন্তু লেখার ক্ষেত্রে ওইগুলোতে সব জায়গাতেই আই লিখতে হবে, এটা মাথায় রাখ। এরপরে আসছি, দেখো বিটুইন দিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বিটুইন থাকলে কি হবে, বিটুইন মানে দুজনের মধ্যে, বিটুইন ইজ এ প্রিপোজিশন, বিটুইন তো প্রিপোজিশন, তাহলে বিটুইন যদি প্রিপোজিশন হয় অ্যান্ড এনি pronoun that follows must be in the objective, তার কারণ প্রিপোজিশনের পরে বসলে কি বসে, অবজেক্ট বসে, তাহলে প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট বসে, বিটুইনের পরে যা বসবে সবই অবজেক্ট বসবে। তাহলে বিটুইন, দেখো একটা বাক্য, যে বিটুইন ইউ অ্যান্ড আই হবে না ওখানটায়, বিটুইন ইউ অ্যান্ড মি হবে, তার কারণ বিটুইনের পরে যা বসবে দুটোই কিন্তু অবজেক্টিভ ফর্ম বসবে, তার কারণ বিটুইনটা হচ্ছে একটা প্রিপোজিশন, ওগুলো প্রিপোজিশনের অবজেক্ট। তারপর আমরা বলতে পারি বিটুইন ইউ অ্যান্ড হিম, বলতে পারি বিটুইন অমিত অ্যান্ড মি। তাহলে তোমরা বলবো অমিতটা তো সাবজেক্ট না, অমিতটা এখানে অবজেক্টিভ ফর্ম, তার কারণ যেমন ইউ, ইট এইগুলো সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একই, সেরকম নাউনের সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম একই। প্রোনাউনের কেবল কয়েকটা প্রোনাউন আই, উই, এই যেগুলো দেখিয়েছি, ইউ আর ইট বাদ দিয়ে বাকিদের সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম আলাদা হয়, কিন্তু নাউনের ক্ষেত্রে একই রকম হয়, তাই এখানে অবজেক্টিভ ফর্ম বসেছে অমিত অ্যান্ড মি। এরপর একটা প্রশ্ন দিয়েছিলাম বাট দিয়ে, তাহলে বাট শব্দটা আমরা জানি কি, বাট হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন মানে দুটো জিনিসকে যুক্ত করে, বা ওখান থেকে যেমন অ্যান্ড দিয়ে দুটো জিনিসকে যুক্ত করলো, আবার বাট দিয়ে দুটো জিনিসের মধ্যে হয় এটা না হলে ওটা, এরকম বোঝায় দুটো বিপরীতধর্মী জিনিসকে
পাশাপাশি বোঝাতে আমরা বাট বসাই, তখন বাটটা কনজাংশন হিসেবে বসে। কিন্তু যদি বাট এই শব্দটা প্রিপোজিশন হিসাবে বসে, কোনো কোনো বাক্যে, দুটো বাক্যের কনস্ট্রাকশন আমি ব্যবহার করব এখানে, তোমরা ভাববে যে আচ্ছা স্যার আমি প্রিপোজিশন হিসেবে বসেছে না কনজাংশন হিসেবে বসেছে কি করে বুঝবো? তো ওটা যখন কনজাংশন পড়াবো তখন তোমাদেরকে পরিষ্কার করে দেবো। এখন আপাতত যেটা জানো সেটা হচ্ছে এই যে দুটো কনস্ট্রাকশন আমি এর পরে দেবো, এই দুটো এই রকমই যদি কনস্ট্রাকশন থাকে, সাধারণত এই দুটো বাক্যে এই বারটা প্রিপোজিশন হিসেবে বেশি ব্যবহৃত হয়। তাহলে এই দুটো বাক্য একটু মনে রাখবে, এই কনস্ট্রাকশনটা মনে রাখবে, এই বাক্যের গঠনটা মনে রাখবে। এই দুটো বাক্যের ক্ষেত্রেই এগুলো বারটা প্রিপোজিশন হিসেবে বসেছে, এবং প্রিপোজিশন হিসেবে বসলে বুঝতেই পারছো তারপরে যে প্রোনাউনটা দেব সেটার কি ফর্ম বসবে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, এতক্ষণ ধরে দেখলাম। এই জন্য নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট মি, বাট আই হবে না, আমি ছাড়া ওখানে কেউ উপস্থিত ছিল না, একমাত্র আমি উপস্থিত। এই জন্য বাটের পরে আই লাগাতে খুব মন চাইবে, কিন্তু ওটা ভুল হয়ে যাবে, বাটের পরে আমাকে মি লাগাতে হবে। এইরকমই আরেকটা আছে নান বাট দিয়ে, নান বাট দিয়ে অনেক ক্ষেত্রে বাক্য গঠন করা হয়। নান বাট হিম পাস দ্য টেস্ট, যে সে ছাড়া বাকিরা সবাই এই টেস্টে পাস করে গিয়েছিল। নান বাট হি হবে না, কিন্তু নান বাট হিম পাস দ্য টেস্ট। তাহলে এই কতগুলো জিনিস আমরা তোমাকে আজকে শেয়ার করলাম, তোমাদের সাথে বললাম। আর এরপরে ছোট্টদের জন্য কতগুলো হোম টাস্ক দিয়েছি, যে হি সি দে ইট এগুলো ঠিক ঠিক জায়গায় বসাতে হবে। আর যেটা ক্লাস 1 এবং 2 এর জন্য ছিল, আর একটা ছিল ক্লাস 3 এবং 4 এর জন্য, এখানেও তাই ব্র্যাকেটে কতগুলো প্রোনাউন আছে, সেই প্রোনাউনের বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্মগুলো সঠিক সঠিক জায়গায় বসাতে হবে। এক এক জায়গায় একাধিক ফর্ম বসতে পারে, যেটা খুশি তুমি বসাবে, হ্যাঁ, তাহলেই ঠিক হবে। আর বড়দের জন্য যেটা ছিল, সেই বড়দের জন্য তাই এখানে কোনো লিস্ট দেওয়া নেই, লিস্টটা তোমাদেরকে বাক্যটা দেখে বুঝে তোমাদের বসাতে হবে। এগুলো সব তোমরা করে আমাকে আমাদের যে গ্রুপটা আছে ছোটদের ইংরাজি চর্চা, সেখানে তোমরা পাঠিয়ে দেবে। এবং যদি কেউ এটা ইউটিউবে দেখছো, তাহলে পরে তোমরা অবশ্যই যদি চাও তাহলে এই যে লাইভ ক্লাসগুলো, সেই লাইভ ক্লাসগুলোতে তোমরা যদি যুক্ত হতে চাও, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে। এটা সম্পূর্ণরূপে ফ্রি, এটার জন্য কোনো পয়সা দিতে হয় না। আর দ্বিতীয় যেটা, এর আগের যে ভিডিওগুলো সেগুলো যদি দেখতে চাও, তাহলে পরে মিলন কুমার দে বলে লিখবে ইউটিউবে, তাহলেই আমার ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারবে। তাহলে আজকে